হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। তো আজকে 24 ফেব্রুয়ারি সোমবার আমরা আবার এসেছি তোমাদের সঙ্গে ঠিক 7:15 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। গতকাল একটা ছোট কোনো সমস্যার কারণে আমাদের ক্লাসটা একটুখানি ডিলে হয়েছিল, বাট আজকে থেকে কিন্তু আবার 7:15তেই ক্লাস হবে। তো কোনো রকম কোনো টাইম শিডিউল কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না। সো তোমরা কিন্তু এই টাইমে হিস্ট্রি ইনসাইট চ্যানেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অবশ্যই নজর রেখো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই আমরা যে খবরটায় আসবো সেটি নীতি আয়োগের একটি খবর। ঠিক আছে, নীতি আয়োগে আমরা কি দেখছি না, দেখো নীতি আয়োগ থেকে একটা বিষয় কনক্লেভ হোস্ট করা হয়েছে। ঠিক আছে, একটা কনক্লেভ হোস্ট করা হয়েছে। সেটা কোথায় করা হয়েছে? দিল্লিতে হয়েছে। ওকে, এবং এটা কি বিষয়ের ওপর? বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটাই আমাদের কাছে মেন টপিক। দেখো, টুয়ার্ডস বিকশিত ভারত 2047, আমাদের তো এটা টার্গেট রাখা হয়েছিল যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত কিন্তু ভারতের দিকেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে। এমন কথাই কিন্তু রিপাবলিক ডেতেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অ্যানাউন্স করেছিলেন। তো সেই হিসাবে নীতি আয়োগ এই বিকশিত ভারত @2047 এইটার দিকে মানে একটা বিষয়ে, এইটারই একটা বিষয় কিন্তু একটা নতুন কনক্লেভ হোস্ট করেছে। সেটা কিসের জন্য? ইকোনমিকে স্ট্রেনদেন করতে হবে, আরো শক্তিশালী করে তুলতে হবে, ন্যাশনাল সিকিউরিটির জন্য, এবং গ্লোবাল পার্টনারশিপ আর ল। ঠিক আছে, এই বিষয়গুলোর ওপরেই কিন্তু মেইন ফোকাস করা হয়েছে। তাহলে আমরা আরেকবার বিষয়টা বোঝার চেষ্টা করি, এবার ডিটেলে বুঝি। ঠিক আছে, দেখো দিল্লির সুষমা স্বরাজ ভবন যেটা রয়েছে সেখানে কিন্তু নীতি আয়োগ থেকে এই কনক্লেভটা হোস্ট করা হয়েছে। তো এই কনক্লেভে কারা কারা অংশগ্রহণ করেছিলেন সেটা আমাদের একটু জানতে হবে। কনক্লেভটিতে অংশগ্রহণ করেছিলেন নীতি আয়োগের যিনি চেয়ারম্যান। ওকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো নীতি আয়োগের চেয়ারম্যান কে আছেন। তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাবে যে নীতি আয়োগের চেয়ারম্যান কে আছেন। ওকে, আর এছাড়াও নীতি আয়োগের আরও যে মেম্বাররা রয়েছেন, ঠিক আছে, তারা যোগদান করেছিলেন। এছাড়াও সিইও অফ নীতি আয়োগ, এছাড়াও তোমার ওখানে মেন যারা বক্তব্য রেখেছিলেন বা মেন যাদের কথার উপরে কি হাইলাইট করা হয়েছে বা কি ফিচার্স বলা হয় বা কি হাইলাইটস যাদের কথা বা যাদের বক্তব্যের ওপর ফোকাস করা হয়েছে বেসিক্যালি, সেগুলো হচ্ছে কারা কারা ছিলেন। চিফ ইকোনমিক অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা ভারত সরকারের যিনি চিফ ইকোনমিক অ্যাডভাইজার তার উপর, এবং আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের যিনি সেক্রেটারি পদে রয়েছেন তার বক্তব্যের উপর। ঠিক আছে, কারণ আমরা কি দেখছি, আমাদের ইকোনমিকে স্ট্রেনদেন করতে হবে, তবেই আমরা কিন্তু ভারতবর্ষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সবার আগে ঠিক করতে হবে। তার পাশাপাশি কি করতে হবে, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি রয়েছে সেটাকে ঠিক করতে হবে, তাই তো। এবং মানে আমাদের বর্ডার এলাকা বা তার চারপাশে যে সমস্ত এলাকাগুলো একটুখানি কি বলবো, বর্ডার এলাকার মধ্যে বা সীমা রেখার মধ্যে অবস্থিত, সেখানে তো কন্টিনিউয়াসলি কিছু না কিছু এরকম যুদ্ধ চলতেই থাকে, বা একটা সবসময় একটা সমস্যা বা একটা টেনশন চলতে থাকে। তো সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের আরো স্ট্রং করতে হবে। আর কি করতে হবে, সারা বিশ্বের সঙ্গে একটা গ্লোবাল পার্টনারশিপ বানাতে হবে। ঠিক আছে, সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে, সেটা ব্যবসা বাণিজ্যের থ্রু দিয়ে হতে পারে, বিভিন্ন টাইপের সামিটের থ্রু দিয়ে হতে পারে। ঠিক আছে, এক্সারসাইজের মহড়া যেগুলো হয় সেই সমস্ত মহড়ার থ্রু দিয়ে হতে পারে। বা ধরো যে আমরা রাশিয়া থেকে ফ্রান্স থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কি করি, যুদ্ধের অস্ত্রশস্ত্র কেনাকাটা করি। তো সেই ধরনের জিনিসপত্রের মধ্যে দিয়ে কেনাকাটা বা এই এই ধরনের আদান প্রদানের মধ্যে দিয়েও যাতে দুই দেশের মধ্যে বা বিশ্বের সকল দেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক বা একটা গ্লোবাল পার্টনারশিপ গড়ে ওঠে, এবং সেটা লয়ের দিক থেকেও, আইন ব্যবস্থার দিক থেকেও যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করেই কিন্তু এই কনক্লেভটাকে হোস্ট করা হয়েছিল, যেটা পুরোটাই আমাদের ভারতবর্ষকে বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে বাই 2047। ঠিক আছে, 2047 সালটা কিন্তু টার্গেট রাখা হয়েছে।
ওকে। এবং যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে এখানে কারা কারা উপস্থিত ছিলেন, এইটা আমাদেরকে একটুখানি মেন দেখে রাখতে হবে। ওকে। তো দেখো, এই প্যানেলের মূল উদ্দেশ্য আমি তোমাদেরকে তো একটা ব্রিফ দিয়েই দিলাম, তাও যদি ধরে নাও যে কোনো একটা কিওয়ার্ড থেকে প্রশ্ন আসছে, তো আমাদের সেগুলোকে কিন্তু একটু দেখে রাখতে হবে। তো ফার্স্টে যেটা বলেছে দেখো, ইকোনমিক গ্রোথ, আমি তোমাদের বললাম যে অর্থনৈতিক উন্নতির দরকার, গ্লোবাল কম্পিটিটিভনেস, মানে সারা বিশ্বে যে যেটাতে ভালো, আমাকে তাদের সঙ্গে কম্পিট করতে হবে, তো তবেই তো আমি নিজেকে প্রুভ করতে পারবো। তো সেই গ্লোবাল যে কম্পিটিটিভনেস রয়েছে সেখানে যাতে ভারত অংশগ্রহণ করতে পারে, এই ধরনের জায়গাগুলোকেই কিন্তু মেন ফোকাস করা হয়েছে। যেখানে দেখো আমাদের যে নীতি, শিক্ষা, শিল্পক্ষেত্র, এই সমস্ত দিকে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, তারা বিভিন্ন টাইপের গবেষণা চালিয়েছেন যে কি করে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো তাদের যে গবেষণামূলক আলোচনা সেখানে কিন্তু পরিবেশিত হয়েছিল, ঠিক আছে, যাতে ভারতকে বিশ্বব্যাপী, মানে সমগ্র বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তোলা যায়। আচ্ছা, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? তার জন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্কার, কিছু বোল্ড রিফর্ম আমাদের দেশে আনতে হবে, ঠিক আছে। সেটা আইনের দিক থেকে হতে পারে, সমাজ সংস্কারের দিক থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু কিছু বোল্ড সংস্কার বা রিফর্ম আনতে হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট দেখো, সাস্টেনেবল এনার্জি স্ট্র্যাটেজি আনতে হবে। সেটার জন্য অলরেডি আমাদের গ্রিন এনার্জি একটা কাজ করছে, এছাড়াও আমাদের সোলার এনার্জিকে ভালো করে কাজে লাগাতে হবে। এছাড়াও আরো অনেক ধরনের যে এনার্জিগুলো আমাদের কি বলবো, রিনিউয়েবল এনার্জি, সেই ধরনের এনার্জিগুলোকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু একটা সাস্টেনেবল একটা গ্রোথ নিয়ে আসতে হবে ইন্ডিয়ান ইয়েতে, হ্যাঁ, মানে ইন্ডিয়ান পরিবেশে বা ইন্ডিয়ান এনভায়রনমেন্টে। ওকে। তো সেই সমস্ত দিক থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই ফোকাসটা রাখা হচ্ছে, এবং সারা বিশ্বে যাতে ভারত একটা টাইমে এসে যাতে সারা বিশ্বে লিডারশিপ করতে পারে, নেতৃত্ব দিতে পারে। তো এই একটা উদ্দেশ্যই কিন্তু মেনলি 2047-এর বিকশিত ভারতে রাখা হয়েছে। এটাকেই আমাদের অর্জন করতে হবে, এটাকেই আমাদের অ্যাচিভ করতে হবে। তার জন্যই কিন্তু এই পুরো বিষয়টিকে আয়োজন করা হয়েছে। তাহলে এটা কোথা থেকে আয়োজন করা হয়েছে? নীতি আয়োগ থেকে করা হয়েছে। এই যে কনক্লেভটা হোস্ট করা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? দিল্লিতে হয়েছিল, দিল্লির সুষমা স্বরাজ ভবনে হয়েছিল। এখানে কারা কারা উপস্থিত ছিলেন, এবং মেন যে দুটো বিষয়ের ওপর টার্গেট রাখা হয়েছে, এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো ইকোনমিক গ্রোথ, আর একটা হলো গ্লোবাল কম্পিটিটিভনেস। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? চলো, এখানে দেখো তিনটে মেন যে আইডিয়া এবং 5টা ডিফারেন্ট থিম সেগুলো এখানে বলে দিয়েছে, জাস্ট একবার দেখে নিতে পারো। একটা হলো এম্পাওয়ার্ড ইন্ডিয়ানদেরকে আরো বেশি করে এম্পাওয়ার করতে হবে। থ্রাইভিং অ্যান্ড সাস্টেনেবল ইকোনমি, যেটা তোমাদের আমি বললাম। ইনোভেশন অ্যান্ড সায়েন্স টেকনোলজি, বিজ্ঞান রিসার্চ, এই সমস্ত দিক থেকেও কিন্তু আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। গুড গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি, সরকারের দিক থেকেও একটা যাতে ভালো সুশাসন ব্যবস্থা বজায় থাকে, সিকিউরিটি বজায় থাকে, সেটাও আমাদের দেখতে হবে। ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড, এবং ইন্ডিয়াকে সারা বিশ্বের মধ্যে একটা নেতৃত্ব অবস্থায় যেতে হবে, বা একটা নেতার মানে নেতৃত্বাধীন অবস্থায় যেতে হবে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের 5টা মেন থিম, ঠিক আছে, 2047 এর। ওকে, এতদূর ক্লিয়ার? চলো, নেক্সট যে নিউজটাই আমরা আসবো সেটা হলো ট্রাই এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান টেলিকম রেগুলেটরি অথরিটি, ঠিক আছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, এখানে একটা নতুন পরিকাঠামো ব্যবস্থা বা নতুন এক ধরনের ফ্রেমওয়ার্ক আনা হয়েছে। কি ক্ষেত্রে? না, ব্রডকাস্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতেই পারছো, টেলিকম যেহেতু, তো তার মানে ব্রডকাস্টিং এর ক্ষেত্রে এটা একটা নতুন কোনো পরিকাঠামো বা নতুন কিছু আনা হয়েছে, ঠিক আছে। তো সেটা আমরা দেখি, দেখো আমাদের যে টেলিকম আইন রয়েছে বা আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থা 2023, এটার যে আইনটা রয়েছে তার অধীনেই মূলত এই সম্প্রচার সংক্রান্ত বা ব্রডকাস্টিং সংক্রান্ত এই নতুন পরিকাঠামো ব্যবস্থাটিকে আনা হয়েছে। এই নতুন কাঠামোর লক্ষ্য কি? এই নতুন কাঠামোর লক্ষ্য হলো সিম্পলিফাইং
অথরাইজেশন প্রসেস এবং ঘাবড়ে যেও না, আমি কিন্তু এগুলো সবটাই ব্যাখ্যা করব। সিম্পলিফাইং অথরাইজেশন প্রসেস অ্যান্ড রিডিউসিং রেগুলেটরি বার্ডেন, ঠিক আছে? এই দুটো মেন ফোকাস এখানেও রাখা হয়েছে, যার মধ্যে দিয়ে এই ব্রডকাস্টিং সিস্টেমকে আমাদের আরো মডার্নাইজ করতে হবে, আরো আধুনিক করে তুলতে হবে। তো এই সিম্পলিফাইং অথরাইজেশন প্রসেসটা মানে কি? মানে হলো অথরাইজ কারা রয়েছে, মানে কোনো একটা ধরে নাও আকাশবাণী, ঠিক আছে? আকাশবাণীর অথরিটিতে যারা রয়েছেন তারা অনেক কঠিন কঠিন নিয়ম কানুন অনেক কিছু বানিয়ে রেখেছেন। তো সেই সমস্ত বিষয়গুলোকে অনেক সরল করতে হবে। একটা ব্রডকাস্ট হতে গেলে তার আগে আমাদের অনেকগুলো স্টেপ হয়, ঠিক আছে? আমি নিজে আকাশবাণীতে ছিলাম, তো আমি জানি যে ওখানে মানে কি কয়েকটা মানে পরপর পরপর প্রচুর সরকারি নথিপত্র, অনেক কিছু ব্যাপার থাকে, তারপরে গিয়ে একটা ব্রডকাস্টিং একটা অনুষ্ঠান সম্প্রচারিত হতে পারে, ঠিক আছে? যাতে এই কঠিন প্রসেসটা আরো অনেক ইজি করা যায়, যাতে দুনিয়া এগোচ্ছে, তাই না? তো দুনিয়া যত এগোচ্ছে আমাদেরকেও তো এগোতে হবে। আমরা যদি পিছিয়ে পড়ে থাকি তাহলে তো আমরা সেই জায়গাটায় তাল মিলিয়ে এগোতে পারবো না। তাই জন্য আমাদের ওই অথরাইজেশন যে প্রসেসটা বা আমাদের সেই সেই সমস্যাটাকে কিন্তু আমাদের অনেক কমিয়ে আনতে হবে এবং অনেকটাই সেই ব্যাপারটাকে লঘু করতে হবে, ঠিক আছে? কাগজপত্র নথিভুতি যা রয়েছে সেগুলোকে অনেক ইজিয়ার ভাবে আমাদের সলভ করতে হবে। আর কি? রিডিউসিং রেগুলেটরি বার্ডেন। রেগুলেটরি মানে আইন কানুন। এই যে বললাম অনেক ধরনের নিয়ম থাকে, একটা কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হতে গেলে তার পিছনে প্রচুর নিয়ম থাকে। তো এই কঠোর যে নিয়মগুলো রয়েছে, যে এই অনেক এরকম ওয়ার্ডের তালিকা থাকে যে এই ওয়ার্ডগুলো কিন্তু আকাশবাণীতে ব্রডকাস্ট করা যায় না, বা এই ওয়ার্ডগুলো কিন্তু অন এয়ার বলা যায় না, যাতে ওই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, ঠিক আছে? তো সেই যে রেগুলেটরি বার্ডেনগুলো রয়েছে এগুলো যাতে অনেকটা কমানো যায়, এই ধরনের সমস্যাগুলো যাতে মানে একটু ফ্রিলি যাতে সব কিছু করা যেতে পারে, একটু ইজিয়ার ওয়েতে আরও লঘুভাবে যাতে সব কিছু করা যেতে পারে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটিকে আনা হয়েছে, ঠিক আছে? তো এটা 21শে ফেব্রুয়ারি 2025 তারিখে এটাকে মোটামুটি এই সুপারিশগুলো করা হয়েছিল এবং তার উপরেই কিন্তু এটা দাঁড়িয়ে রয়েছে এই ফ্রেমওয়ার্কটা। ওকে, এতদূর বোঝা গেল? পরের নিউজটাই আসছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নিউজ। দেখো, একটা এআই টুল আনা হয়েছে, একটা নতুন এআই টুল আনা হয়েছে যেটার নাম রাখা হয়েছে AMR সেন্স। AMR সেন্স, ওকে? এটা কিসের জন্য আনা হয়েছে, কেন আনা হয়েছে, কারা এনেছে, সব বলবো। এটা একটা রিয়েল টাইম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ট্র্যাকিং, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ট্র্যাকিং কারা কারা মিলে কাদের কাদের যৌথ উদ্যোগে এটাকে আনা হয়েছে? দেখো, আইআইটি দিল্লি রয়েছে, CHRI পাথ রয়েছে, টাটা 1mg রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ রয়েছে। এরা সবাই মিলে এদের যৌথ উদ্যোগে কিন্তু এই AMR সেন্স যে এআই টুলটি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, এটাকে কিন্তু আনা হয়েছে বা এটার বিকাশের দিকে নজর দেওয়া হয়েছে। এই যে এআই চালিত টুলটি, এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ধরন সম্পর্কে সময় উপযোগী গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য নিয়মিত হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে। এর মানে কি? আমাদের যে হাসপাতালগুলি রয়েছে সে সমস্ত হাসপাতালে তো প্রচুর ডেটা, অনেক কিছু তো তৈরি হয়। তো সেই সমস্ত ডেটাগুলোকে বিশ্লেষণ করে সেই হাসপাতালে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, কোন রোগের কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, বা কোন মানে বিষয়তে ওই হাসপাতালগুলোর প্রতিবন্ধকতা রয়েছে, হ্যাঁ, মানে এইটার যে প্রপার চিকিৎসা দরকার কিন্তু দিতে পারা যাচ্ছে না, কেন দিতে পারা যাচ্ছে না, কি কি লিমিটেশন রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু অ্যানালিসিস করবে এই এআই টুল, ঠিক আছে? একদম বাস্তবের মাটি থেকে এই বিষয়গুলোকে আলোচনা মানে এই বিষয়গুলোকে অ্যানালিসিস করবে হচ্ছে এই এআই টুলের মধ্যে দিয়ে, হ্যাঁ। তো তারপরে একটা ডেটা ও তৈরি করবে এবং সেই ফাইনাল রেজাল্টটা আমাদের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে মেন ফান্ডা এই এআই টুলের, AMR সেন্স, ঠিক আছে? ভালো করে মনে রেখো নামটা, AMR সেন্স। এই ফলাফলগুলো ও যে রেজাল্টটা আমাদেরকে দেবে সেগুলো দ্য ল্যান্সেন্ট রিজিয়নাল হেলথ সাউথ ইস্ট এশিয়াতে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এটা একটা সংস্থা, তো এখানে কিন্তু প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেন্ট রিজিয়নাল হেলথ সাউথ ইস্ট এশিয়া,
ওকে, এখানে ভারতের টোটাল 21টা এরকম টার্সিয়ারি কেয়ার সেন্টার রয়েছে, তার উপরে রিসার্চ করে তার উপরে 6 বছর ধরে এআই টুলটা দিয়ে কিন্তু সেই রিসার্চ সেন্টারগুলো বা কেয়ার সেন্টারগুলোর ওপরে কিন্তু রিসার্চ করা হয়েছে এবং তারপরে একটা রেজাল্ট পাওয়া গেছে। সেই রেজাল্টটা এই ল্যান্সেট রিজিয়নাল হেলথ সাউথ ইস্ট এশিয়াতে প্রকাশিত হয়েছে এবং তার উপর ভিত্তি করে এই এএমআর সেলসকে কিন্তু আরো ডেভেলপ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? দেখো এবার এখানে আমি একটা ছবি এনেছি যেখানে দেখা যাচ্ছে যে ওই এআই টুলটা কেমন করে কাজ করছে। ঠিক আছে, সেটা একটা পুরো প্রসেসটা এখানে দেখানো হয়েছে। যারা যদি কেউ চাও যে আরো ডিটেলে জানবে তারা কিন্তু এই চার্টটা দেখে একটু পড়তে পারো। বাট খুব একটা কিছু কঠিন ব্যাপার না, ডেটাগুলো কালেকশন করবে হসপিটাল থেকে। দেখো ডেটা কালেকশন করছে, অ্যান্টিবায়োটিক রেজিলিয়েন্স বললাম যেটা, তো সেই ডেটাগুলো কালেক্ট করছে, করে সেটার একটা অ্যানালিসিস করছেও। ঠিক আছে, একটা প্রোফাইল তৈরি করছে, তারপরে অবটেনিং ইম্পর্টেন্ট ডেটা, সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ডেটা সেগুলোকে সে অবটেন করছে। ঠিক আছে, তারপর সেগুলোকেও এনকোড করবে, এনকোড করার পরে সেটার কিছু ফিচার সিলেকশন করবে। ঠিক আছে, তারপরে সেটা ডিএলএমএল মডেল তৈরি হচ্ছে, তারপরে সেটাকে রেজাল্টস দিচ্ছে এবং টেস্ট মডেল শেষমেশ বেরোচ্ছে। ঠিক আছে, পুরো এই প্রসেসটা এখানে বলা হয়েছে। লাস্ট একটা নিউজে যাচ্ছি, দেখো হরিয়ানাতে একটা উইটনেস প্রোটেকশন স্কিম আনা হয়েছে 2025-এ। স্কিমটা দেখো, রাজ্যে 3টে নতুন ক্রিমিনাল ল আনা হচ্ছে। ঠিক আছে, তো এই ক্রিমিনাল লগুলোর কে যে আনা হবে তার সুরক্ষা নিশ্চিত করার জন্য, এই ক্রিমিনাল লয়ের তো অনেক সাক্ষী থাকে, তো এই সাক্ষীদেরকে একটা সুরক্ষা প্রদান করতে হবে। তার জন্যই হরিয়ানার সরকার, তোমার নায়াব সিং সাইনি, তিনি কিন্তু এই হরিয়ানা প্রকল্প, সাক্ষী সুরক্ষা প্রকল্প 2025 এটাকে আনছেন। ওকে, এর মাধ্যমে দেখো জানানো হয়েছে যে এই প্রকল্পটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত আছেন যে সমস্ত অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছেন, তো তাদের এই সাক্ষীদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই প্রোটেকশন স্কিমটি আনা হয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে সাক্ষী সুরক্ষার একাধিক ব্যবস্থা থাকবে, যেমন তদন্ত বা বিচারের সময় সাক্ষী বা অভিযুক্তকে মুখোমুখি আনতে হবে, বা সেই সময় যাতে তাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়। কোনো রকম মানে এরকম তো অনেক হয় যে সাক্ষীকে মেরে দেওয়ার বা হুমকি দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা তার পরিবারকে সবসময় একটা হুমকির সম্মুখীন হতে হয়, যাতে সেগুলো না হয় সেই প্রোটেকশন দেওয়াটা গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট তাই জন্য এই স্কিমটা লঞ্চ করেছে, যেখানে মেনলি 3টে ভাবে, মানে 3 রকমের এরকম সাক্ষীদের শ্রেণী তৈরি করা হয়েছে, যেখানে তাদেরকে সেইভাবে কিন্তু প্রোটেকশন দেওয়া হবে। ঠিক আছে, এটা সরকারের দায়িত্ব, যাতে টেলিফোন, ইমেল, এই সমস্ত কিছুর ওপরে নজর রাখা হয়। এই সমস্ত কিছুর ওপরে অনেক তো হুমকি ফোন আসে, হুমকি কল আসে, যাতে সেগুলো যাতে না হয় বা সেগুলোর ওপর যাতে একটা কড়া নজরদারি থাকে, তার জন্যই কিন্তু এই সাক্ষী সুরক্ষা আইন 2025 হরিয়ানা সরকার থেকে এটাকে লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার সকলের কাছে? ওকে, তো এটারই একটা ছবি তোমাদের সামনে এনেছি। আজকের ক্লাসটা এইটুকুই, খুব ছোট ক্লাস, যেহেতু রবিবার দিন ছিল গতকাল, তাই জন্য খুব বেশি নিউজ কিন্তু নেই আমাদের সামনে। তো যে কটা ছিল ইম্পর্টেন্ট নিউজ তোমাদের সাথে আমি আলোচনা করে দিয়েছি। আর তোমরা এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও, তাহলে হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই টেলিগ্রামে গিয়ে তোমরা জাস্ট হিস্ট্রি ইনসাইট বলে সার্চ করবে, আর তোমরা কিন্তু এই চ্যানেলটিকে পেয়ে যাবে এবং সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যদি কোনো রকম কোনো হেল্প লাগে, তাহলে তোমরা এই ফার্স্ট যে ফোন নাম্বারটি দেওয়া আছে এখানে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারো। আর কোনো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা যে সেকেন্ড নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এই অবধি। সকলে খুব ভালো থাকো, দেখা হবে আবার আগামীকাল। থ্যাংক ইউ।